খুশি, আমাকে একটু পানি দিয়ে যা তো মা। আসছি মা, কাজটা শেষ করেই আসছি। অনেকগুলো কাজের চাপ তো, তাই তোমার কাছে আসতে পারিনি, দাঁড়াও। আমি বুঝি রে মা, তোর যে কত কষ্ট হয়, এভাবে রাত দিন কাজ করিস, আর আমি কিছুই করতে পারি না। মা, তোমার কাশিটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, তোমাকে ডাক্তারের কাছে নিতেই হবে। না রে মা, ডাক্তারের কাছে গেলে নানা রকম খরচ, কত ওষুধপাতি কিনতে হয়, আমি এমনিই সেরে যাব। মা, তোমার তো মুখ থেকে রক্ত বেরোচ্ছে, চলো চলো, কাজ পরে করব, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কাছে টাকা আছে, তুমি আর না করো না তো। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে, কখনো ভেবে দেখেছো? চলো মা। তারপর খুশি ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। হাসপাতালে অনেক রোগীদের ভিড় ছিল। কোনো রকমে সিরিয়াল ধরে একটা ডাক্তারকে ওর মাকে দেখায়। আপনার মায়ের তো যক্ষ্মা হয়েছে, চিকিৎসা ভালো করে করাতে হবে, নয়তো যক্ষ্মা কিন্তু প্রাণঘাতীও হতে পারে। এই ওষুধগুলো আপনার মাকে নিয়মিত খাওয়াবেন আর ওনার যত্ন নেবেন। উনি যেন ঠান্ডা কোনোভাবেই গায়ে না লাগায়। আর এখন তো শীতের সময়, আরো সাবধানে থাকতে হবে কিন্তু। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। চলো মা। খুশি ওর মায়ের খুব ভালোভাবে যত্ন নিতে শুরু করে। এদিকে সারা দিন সারা রাত সেলাই মেশিনে কাজ তো আছেই। এভাবে রাত দিন পরিশ্রম করতে করতে খুশির শরীরের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু খুশি তার তোয়াক্কা না করে ওর মাকে উন্নত চিকিৎসার জন্য টাকা জোগাড় করছিল আর ঠিকমতো ওষুধপত্র খাওয়াচ্ছিল। মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে শহরে নিয়ে যাব, সেখানে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো। তুমি তো ওষুধপত্র খাচ্ছ, কিন্তু তারপরও তোমার কাশি কমছে না। আমার যে চিন্তায় রাতে ঘুম হচ্ছে না মা। আরে, এই মেয়ে আমাকে নিয়ে এত চিন্তা করে। আমি আজ বাদে কাল পৃথিবীতে সারা জীবন কি থাকবো নাকি? তোকে একটা বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব মা। এবার কোনো পাত্রপক্ষ দেখতে এলে রাজি হয়ে যাস, আমার কথা ভাবিস না। তুমি এসব কি বলছো মা? আমি তোমাকে রেখে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি ছাড়া তুমি ঠিক মতো গোছলটাও করতে পারো না, আর আমি শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবো? তুমি এখানে পড়ে পড়ে মরবে? মেয়ে হয়ে এটা আমি দেখবো মা? কখনোই না। বাবার জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু এখন আমার গায়ে যতটুকু পর্যন্ত শেষ রক্তবিন্দু আছে, আমি তা দিয়ে হলেও তোমাকে বাঁচাবো। বিয়ের নাম মুখেও আনো না মা। এভাবেই দিন যাচ্ছিল। খুশি ওর মায়ের খুবই যত্ন করত। সারাদিন সেলাইয়ের কাজ করত, মায়ের জন্য রান্না বান্না করত, আবার জঙ্গল থেকে কাঠ এনে সেগুলো চিরে সেগুলো দিয়ে শুকনো খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে রাখতো, যেন ঘরটা গরম থাকে, ওর মায়ের যেন অসুবিধা না হয়। খুশির প্রশংসা পুরো গ্রামেই ছিল, সবাই খুশিকে পছন্দ করত। ভালো ভালো ঘর থেকে খুশির বিয়ের জন্য সম্বন্ধ আসতো, কিন্তু খুশি সবগুলোকে না করে দিত, শুধু মাকে রেখে যেতে হবে এই ভয়ে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মা, শোনো, আজকে আমরা শহরে যাব, তার জন্য আমি সকাল থেকে কাজগুলো ভালো করে সেরে ফেলছি। আমরা কিন্তু দুপুর বেলায় বেরিয়ে যাব, আর শহরে গিয়ে হাসপাতালেই থাকতে হবে। 2 দিন সেখানেই থাকবো, তাই আজকে বড় একটা তালা কিনে এনেছি, যেন ঘরে আবার চুরি না হয়। হ্যাঁ রে মা, ঘরে কত দামি কাপড় চোপড় মানুষ বানাতে দিয়ে গেছে, এগুলো এভাবে রেখে যাওয়া কি ঠিক হবে? তুই বরং কাপড় চোপড় গুলো যার যার আছে তাদেরকে বানিয়ে দিয়ে শেষ করে পরেই চল। না মা, অ্যাপয়েন্টমেন্ট তো নিয়ে নিয়েছি, আজকেই যেতে হবে। ডাক্তার আবার 2 মাস পরে আসবেন, এই সুযোগ হাতছাড়া করানো যাবে না। ওই ডাক্তার বাবুকে দেখালে তুমি একদম সেরে যাবে। খুশি ওর মাকে নিয়ে চলে গেল ডাক্তারকে দেখাতে। আর তারপর 2 দিন পরে সে দেখলো ওর বাড়ির তালা ভাঙা, আর বাড়ির ভেতরে সব দামি দামি কাপড়গুলো চুরি হয়ে গেছে। এই ভয়টাই পাচ্ছিলাম, গ্রামের মানুষজন তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওরা আমার সঙ্গে এমন করলো, আমার বাড়িতে এভাবে চুরি করলো। ওই এত দামি দামি কাপড় চোপড়গুলো আমি এখন কিভাবে ফিরিয়ে দেব? একদিকে মায়ের চিকিৎসার জন্য ডাক্তার বাবু বলেছেন 2 লাখ টাকা লাগবে, অন্যদিকে এত বড় ক্ষতি হয়ে গেল। আমি যে একা কিভাবে সবকিছু সামলাবো, আমার তো কিছুই মাথায় আসছে না। খুশি এসব ভেবে বাড়ির সামনে মন খারাপ করে বসেছিল।
তখনই একটা পরী সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। পরী খুশির এই অবস্থা দেখে সবটা বুঝে যায়। তখন পরী আকাশ থেকে নেমে আসে আর বলে, তোমার যা অবস্থা আমি বুঝতে পারছি। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু বিনিময়ে তোমারও আমার একটা কাজ করে দিতে হবে। বলুন না পরী, কি কাজ করে দিতে হবে আপনাকে? আমি সব করতে রাজি আছি, তবু আমি এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে চাই। আমার তো আমার মায়ের জন্য কাজও করতে হবে, কিন্তু সবাই যদি জানে তাদের সব কাপড় জামা চুরি হয়ে গেছে, তাহলে আমার কাছে আর কেউ কাপড় বানাতে আসবে না। আমি ক্ষতিপূরণই বা কিভাবে দেব? ঠিক আছে, আমার কথা মন দিয়ে শোনো। তোমাকে 1,00,000 রক্তচন্দনের বিচি দিয়ে আমার জন্য একটা লাল লেহেঙ্গা তৈরি করতে হবে। ওই লেহেঙ্গাটা পরলেই আমার একটা ব্যাধি আছে, যেই ব্যাধির কারণে আমি আমার জাদু শক্তি প্রয়োগ করতে পারছি না। ওই রক্তচন্দনের লেহেঙ্গা আমি পরা মাত্রই আমার জাদু শক্তি ফিরে পাবো। তখন আমি তোমাকে সাহায্য করতে পারবো। কি পারবে তো 1,000 রক্তচন্দনের বিচি দিয়ে আমাকে লেহেঙ্গা বানিয়ে দিতে? অনেক কঠিন কাজ, কারণ রক্তচন্দনের বিচি অনেক শক্ত হয়, সেগুলো সেলাই করা খুব কঠিন হয়ে যাবে। আমি আঠা দিয়ে হলেও কোনোভাবে বানানোর চেষ্টা করব। আপনি আমাকে রক্তচন্দনের বিচি এনে দিন। পরী তারপর রক্তচন্দনের বিচি পরী রাজ্য থেকে বস্তা ভরে এনে সেখানে রাখলো। আর তারপর খুশি 2 দিন 2 রাত না ঘুমিয়ে পুরো একটা বড় সুন্দর রক্তচন্দনের লেহেঙ্গা বানালো। রক্তচন্দনের লেহেঙ্গা সেলাই করতে গিয়ে সুই লেগে খুশির হাত রক্তাক্ত হয়ে গিয়েছিল। তারপরও খুশি এক মুহূর্তের জন্য থামেনি। 2 দিনের মধ্যেই পুরো লেহেঙ্গাটা তৈরি করে ফেলেছে। পরী 2 দিন পরে সে রক্তচন্দনের এত সুন্দর লেহেঙ্গা দেখে অবাক হয়ে গেছে। আরে, তুমি তো আমার আশার চেয়েও আরো বেশি সুন্দর করে বানিয়েছো। এখনই পরে দেখছি এটার কাজ করে কিনা। তারপর পরী রক্তচন্দনের সেই সুন্দর লেহেঙ্গাটা পরা মাত্রই চারদিক আলোয় আলোকিত হয়ে গেল, আর পরীও তার জাদুশক্তি ফিরে পেল। আজ যে আমার খুশির দিন। খুশি, তুমি আমাকে সত্যিই খুশি করে দিয়েছো। আমার স্বপ্ন তুমি পূরণ করে দিয়েছো। যেই কাজের জন্য এত বছর আমি পরিরাজ্য থেকে বিতাড়িত ছিলাম, আমার জাদুশক্তি ছিল না, সেটা তুমি আবারও সম্ভব করে দেখিয়েছো। তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমিই পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও, এখানে 5,00,000 টাকা আছে, আর আমি জাদু দিয়ে সব জামা কাপড়গুলো আবারও এনে দিচ্ছি। পরী তারপর তার জাদুর কাঠি ঘোরালো, আর সঙ্গে সঙ্গে ঘরের চুরি হওয়া সমস্ত কাপড় চোপড়গুলো ঘরে ফিরে এলো। তারপর পরী খুশিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিল। খুশি ওর মায়ের চিকিৎসা করালো, আর তারপর বাকি টাকা দিয়ে নিজের একটা বুটিক শপ খুললো শহরে, আর মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এক গ্রামে চৈতি নামের একটা মেয়ে ছিল। চৈতি সারা দিন শুধু মেকআপ করত। দেখতেও ভারী সুন্দর ছিল। দুধে আলতা, সাদা টকটকে গায়ের রং। ওর মতো সুন্দর এই গ্রামে আর একটাও ছিল না। এমনকি ওকে দেখে সবাই বিদেশি মনে করত। আর চৈতি পার্লার থেকে ওর মাথার চুলগুলো সোনালী রঙের করে এনেছিল, যার কারণে হুট করে ওকে কেউ দেখলে বিদেশি না বলে যেন থাকাই যাবে না। চৈতি গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। এভাবেই ওদের সংসারের অনেক আনন্দও ছিল। চৈতির বাবা কৃষক ছিল, আর মা গৃহিণী। কিন্তু কৃষক হলেও চৈতির বাবার কোনো কিছুর কমতি ছিল না। গোলা ভরা ধান ছিল, আবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ভালো ছিল। এভাবেই চৈতিদের দিন খুব ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ ওদের সংসারে দুঃখ নেমে আসে। চৈতির বাবার হার্ট অ্যাটাক হয়, আর তিনি মারা যান। বাবার মৃত্যুতে ওদের পরিবার একদম নিঃস্ব হয়ে যায়। চৈতির মা চাইলেও কোনোভাবেই চাষাবাদ করে সংসারটা চালাতে পারছিলেন না। তাই জমি জায়গা বিক্রি করে ওরা শহরে চলে আসে, আর চৈতিকে শহরের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। চৈতি শহরেও গ্রামের মতোই সাজগুজ করে সুন্দর করে পরিপাটি হয়ে যেত। ওকে দেখে সবাই ভীষণ পছন্দ করত। ও যে গ্রাম থেকে এসেছে এটা যেন কেউ মনেই করতো না। এভাবে চৈতি সেখানে কলেজে পড়াশোনাও শেষ করে ফেললো। কলেজে চৈতির রাহুল নামের একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়, আর তারপর বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে ভালোবাসা, দেন বিয়ে। রাহুল, তোমাকে বিয়ে করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। তুমি আমার মাকেও আমার সঙ্গে থাকতে দেবে বলেছ। তুমি সত্যি অনেক ভালো ছেলে। আই লাভ ইউ রাহুল। তোমাকেও আমি অনেক ভালোবাসি চৈতি। শুধু তোমার সৌন্দর্যের জন্য নয়,
আমি তোমাকে তোমার গুণের জন্য, তোমার এই এত সুন্দর মনের জন্য ভালোবাসি। আমরা আজীবন একসাথে থাকবো। রাহুল আর চৈতি সুখে শান্তিতে সংসার করছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। একদিন চৈতি রান্নাঘরে রান্না করছিল। তখন হঠাৎ করে ওর হাত থেকে একটা গরম পানির গামলা ছিটকে যায় আর সে পানি গিয়ে চৈতির মুখে পড়ে। চৈতির পুরো মুখটা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে চৈতিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার অনেক চিকিৎসা করেও চৈতির মুখটাকে আর সুন্দর রাখতে পারেনি। পুরো মুখে ব্যান্ডেজ করে দেওয়া হয়। 6 মাস পর যখন ব্যান্ডেজ খোলা হয়, চৈতির পুরো মুখটা দেখতে খুবই বিশ্রী দেখাচ্ছিল। চৈতিকে আর আগের মতো সুন্দর লাগছিল না। এটা দেখে রাহুলও চৈতির থেকে দূরে সরতে শুরু করে। রাহুল, তুমি তো বলেছিলে তুমি আমার সৌন্দর্যের জন্য না, আমার মন দেখে আমাকে ভালোবাসো। এখন আমার থেকে কেন দূরে সরে যাচ্ছ? দেখো, তোমার এরকম ভয়ঙ্কর চেহারা দেখতে আমার ভয় লাগে। রাতের বেলা তুমি আমার পাশে ঘুমিও না তো। আর আমি মায়ের সঙ্গে কথা বলেছি, আমি যত দ্রুত সম্ভব তোমাকে ডিভোর্স দেব। তোমাকে ডিভোর্স দিয়ে আমি নতুন কাউকে বিয়ে করব। আমি আসলে তোমার সৌন্দর্যের জন্যই তোমাকে বিয়ে করেছিলাম, নয়তো তোমার মা আর তোমাকে আমি কেন আমাদের বাড়িতে ভাবে থাকতে দেব। তোমার সৌন্দর্য যতদিন ছিল ততদিন আমার বন্ধু মহলে আমি অনেক সুনাম পেয়েছি যে সবার চেয়ে সুন্দর আমি আমার স্ত্রীকে এভাবে দেখাতে পারি। কিন্তু এখন তোমাকে আমি কাউকেই দেখাতে পারি না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি একটা মুখ পোড়া মেয়েকে নিয়ে সংসার করছি। কখনোই না। আমার কি কোনো কিছুতে কমতি আছে? তোমাকে আমি তালাক দেব আর নতুন করে বিয়ে করব। চৈতিকে রাহুল তালাক দিয়ে দেয়। চৈতি সেখান থেকে চলে আসে। চিন্তা করিস না রে মা, তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন তো আমরা এভাবে ভরসা হারাইনি। নিজেরা নিজেদের মতো করে শহরে এসেছি। দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। একটা খারাপ মানুষের জন্য আমার জীবন কখনোই থেমে থাকতে পারে না। আমি পড়াশোনা করেছি, মেকআপ করতে জানি। আজকে আমার এই মুখের জন্য যখন আমাকে এতভাবে অপমান করা হলো, একদিন আমি পুরো শহরে নাম করব। চৈতি একটা পার্লার খুলে ফেললো। প্রথম দিকে চৈতি মুখে মেকআপ লাগিয়ে পুরো মুখ ঢেকে মেকআপ করত। চৈতির হাতের মেকআপ অনেক ভালো ছিল। সবাই ওর কাছ থেকে এসে মেকআপ করাতে লাগলো। আর অল্প কিছুদিনের মধ্যেই চৈতি মেকআপ হাউস একদম সব জায়গায় প্রশংসা কুড়াতে শুরু করলো। একদিন চৈতির স্বামী এলো আর সবাইকে বলল, আপনারা সবাই যার থেকে মেকআপ করছেন, আপনারা কি জানেন তার মুখটা পোড়া? এমন একটা ভয়ঙ্কর চেহারার মানুষের হাত থেকে আপনারা মেকআপ করছেন? হা হা হা। ওনার মুখটা আপনারা একবার দেখলে এখানে আর কখনোই আসবেন না। চৈতির স্বামীর কাছে চৈতির পোড়া মুখের ছবি ছিল আর সবাইকে সেটা দেখাতে শুরু করলো। এটা দেখে সেখানে থাকা কাস্টমাররা সেখান থেকে উঠে চলে গেল। দেখেছো চৈতি, কি ভেবেছিলে আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পরও তুমি এভাবে সুখে থাকবে? আমি এটা মেনে নেব? কখনোই না। আমি তো আবার বিয়ে করেছি, কিন্তু তোমার সুখ আমার সহ্য হচ্ছে না। তুমি এত সুখে কিভাবে থাকতে পারো? তুমি এত খারাপ ছেলে, আমার সুখ তোমার সহ্য হচ্ছে না? আমাকে ডিভোর্স দেওয়ার পরও তুমি আমার পেছনে পড়ে আছো। একদিন তুমি তোমার পাপের শাস্তি ঠিক পাবে। চৈতি সেই শহর ছেড়ে চলে এলো আর জঙ্গলে থাকতে শুরু করলো ওর মাকে নিয়ে। মা, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমরা শহরে না, না গ্রামে, কোথাও থাকবো না। এখন থেকে জঙ্গলেই থাকবো। জঙ্গলে একটা বুড়িমা বাস করতেন। সেই বুড়িমা জড়িবুটির কাজ জানতেন। বুড়িমার সঙ্গে চৈতির যখন আলাপ হয়, বুড়িমা বলেন, তোর মুখে যেটা হয়েছে সেটার জন্য আমার কাছে একটা ঔষধ আছে। তবে সেই ঔষধ তখনই কাজ করবে যখন তুই একটা ভালো মনের মেয়ে হবি। তুই কি ভালো মনের মেয়ে? নয়তো হিতে বিপরীত হবে, মুখ পুড়েও যেতে পারে। আমি অনেক ভালো মনের মেয়ে, এটা আমি বিশ্বাস করি। আমি কখনো কারো ক্ষতি করিনি। আপনি আমার মুখে ওষুধটা লাগাতে পারেন। তারপর চৈতিকে সেই বুড়িমা ওষুধটা লাগিয়ে দিল। চৈতিকে ওষুধটা লাগানোর পর চৈতি দেখতে আরো বেশি সুন্দর হয়ে গেল। তুই তো একদম ঠিক বলেছিস। তুই সত্যি অনেক ভালো মনের মেয়ে, তাই তো তোর সৌন্দর্য আরো বেড়ে গেছে। আমার ছেলের সাথে আমি তোর বিয়ে দিতে চাই। রতন, আয় তো বাবা। রতন বেরিয়ে এলো। রতন দেখতে অনেক সুদর্শন ছিল। রতন আর চৈতির ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আর তারপর চৈতির স্বপ্ন অনুযায়ী রতন চৈতিকে নিয়ে শহরে চলে গেল আর তারপর আরো একটা পার্লার দিয়ে দিল।
আমি তোমার পাশে সব সময় আছি। আমার মা বলেছেন সব সময় সত্যের আর সুন্দরের পাশে থাকতে। মন থেকে যে সুন্দর সেই আসল সুন্দর। তুমি তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার এই সুন্দর মনের জন্য আমার মায়ের কাছে সাহায্য পেয়েছো, আর তার জন্য আমি তোমাকে সারা জীবন রানী করে রাখবো। রতন আর চৈতির সুখের সংসার দেখে অন্যদিকে রাহুল হিংসায় জ্বলে পুড়ে মরল। কেননা রাহুলের নতুন স্ত্রী রাহুলকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে গেছে রাহুলের খারাপ আচরণের জন্য। রাহুল এখন সম্পূর্ণ একা, কেননা তার নতুন স্ত্রী তাকে ডিভোর্স তো দিয়েছেই, তার সঙ্গে নারী নির্যাতনের কেসও দিয়ে দিয়েছে। সে তার জীবন নিয়ে দুঃখ করতে লাগলো। এদিকে চৈতি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো তার স্বামীর সঙ্গে আর তার মায়ের সঙ্গে। বন্ধুরা, দেখলে তো, সুন্দর হওয়ার পাশাপাশি মন সুন্দর হওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা গল্পটি দেখলে ভালো লাগলে একটা লাইক করে দাও। আর যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। বাই বাই।